মমতা ব্যানার্জিকে আমি মিনিমাম একটা শ্রদ্ধাবোধ, মানে একজন রাজনীতিবিদ হিসেবে শ্রদ্ধা তার প্রতি রাখতাম। কিন্তু হাদির ব্যাপারে যখন ঠাড়া পড়া মিথ্যা কথা বললো, তখন বুঝতে পারছি তিনি আসলে জামাল পুইরা পাগলা। ডিমের হালি ৩টায় বিক্রি করবেন, ৫টায় না। অর্থাৎ নিজের বোধ, নিজের লাভ ঠিকই বুঝবেন। তিনি পাগলের অভিনয় করবেন। পাগলের অভিনয় করতে গিয়ে তিনি বাসের সামনে যাবেন, ট্রাকের সামনে যাবেন, ট্রেনের সামনে যাবেন না। তিনি হলেন সেই শিয়ান। তার অবস্থান হচ্ছে যে নিজের নাক কেটে হলেও অন্যের বিজেপি, যাত্রা ধরে। শুভেন্দু অধিকারী, অমিত শাহ, নরেন্দ্র মোদীর যাত্রা ভঙ্গ করতে হবে। সেই জন্য তিনি একটা ঠাড়া পড়া মিথ্যা কথা বলে দিলেন। যারা বাংলাদেশে যারা তার কথা নিয়ে লাফালাফি করতেছে, তারাও কিন্তু জানে এটা মিথ্যা কথা। কারণ কি? হুম। কারণ হাদির বোন বলছে এক কথা, হাদির ভাই বলে আরেক কথা, হাদির খালাতো বোনেরা বলে এক কথা, খালাতো ভাইরা বলে এক কথা, ইনকেলাব নাকি ধনকেলাব মঞ্চ তারা বলে আরেক কথা, আবার জামাত বলে আরেক কথা, স্বয়ং হাদির ভাই বলে জামাতের পিএস জড়িত, আচ্ছা, আবার বলে আওয়ামী শেখ লীগ ফরিদ ভাই, জড়িত। হাদির ভাই বলে জামাতের পিএস জড়িত, এখান থেকে আমরা আরেকটু যদি বাড়ানো যায়, অনেকে বলছেন যে আগের থেকে একটু ভালো, তবে আসাদের মতো নয়, মানে দুইজনকে যেহেতু মানুষ শোনেন, দুইজনের ইকুয়াল হইলে ভালো হয়, আর একটু বাড়ান। আর আচ্ছা, যারা এখন আমাদেরকে দেখছেন দর্শক, এখন এখন কেমন মনে হয়? হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন একটু ঠিক বেড়েছে আছে। দর্শক। হ্যাঁ, আচ্ছা, আপনারা যারা হ্যাঁ, দেখছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা শেয়ার করেন, আমরা অনেক বেশি উপস্থিতি চাই, তাহলে আলোচনাটা করতেও ভালো লাগে। আজকে অনেক কিছু দেখাবো, শুধু মমতা ব্যানার্জি না, আরো বেশ কয়েকটি স্পর্শকাতর বিষয় আছে। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের থট, আমাদের চিন্তা, আমাদের ভাবনা আপনাদের মাঝে শেয়ার করতে। ভুল ত্রুটি হলে আপনারা ধরিয়ে দিলে আমাদের ভালোই লাগে, অবশ্যই, অবশ্যই, সমৃদ্ধ হতে পারি। যে জি, অবশ্যই সেগুলো বলছিলেন আমাদের, যে হাদির ভাই, হাদি ব্যবসায়ী তার বড় ভাই, সে হ্যাঁ, বলছে যে আমাদের। এটা জামাত ধনকেলাব নাকি পিনকেলাব মঞ্চ তারা বলেছে হাদির ভাই এর সাথে জড়িত, আবার হাদির ভাই বলছে জামাতের পিএস জড়িত। মানে আমরা তাহলে কোনটা বিশ্বাস করবো? কারণ সবই তো আল্লাহর ওলি, সবই তো আল্লাহর ওলি, সবগুলো তো এমন সব ফেরেস্তা। চৌথ আসমান থেকে কেউ নেমে আসছে, কেউ জমির পাতাল ফুরে চলে আসে, সব ফেরেস্তার দেবতা, সবাই সত্যবাদী। এই ব্যাপারে ইসলামের সর্বশেষ খলিফা, যিনি নৃশংসভাবে তারই লোক দ্বারা নিহত হয়েছেন, তিনি বলেছিলেন একটা কথা, যে আদালতে সবাই মিথ্যাবাদী হইতে পারে, কিন্তু দুই পক্ষ যখন আসে, দুই পক্ষ একসাথে সত্যবাদী হবে না। তার মানে এখানে যারা আছে সবাই মিথ্যাবাদী হইতে পারে, কিন্তু এইভাবে এখানে কোনো সত্য আমরা নির্ণয় করতে পারবো না। আর হাদির হত্যার বেনিফিশিয়ারি কারা? আর ভারত পাগল হয়েছে নাকি? হাদিও একটা নেতা, যার ডাকে লোক আসে 10 জন, 20 জন, 30 জন সর্বোচ্চ। তাকে মারার জন্যে ভারতের রকে আসতে হবে, তাকে মারার জন্য অমিত শাহর অ্যাসাইনমেন্ট নিতে হবে। এগুলো হাস্যকর কথা। এগুলো মমতা ব্যানার্জি পরাজিত হওয়ার পরে তিনি উন্মাদ হয়ে গেছেন। তার পক্ষে মানে তিনি এখন প্রয়োজনে কোনো দেশ যদি এখন পশ্চিমবঙ্গে হামলা করে, আমার ধারণা তিনি তাদের ওয়েলকাম জানাবেন। মানে তিনি মানসিকভাবে এমন বিপর্যস্ত। তবে ভারতীয়দের সৌভাগ্য, তার দলটা ভেঙে গেছে। তার দলের 58 জন এমএলএ তার বিরোধিতা করতেছে। আপনারা জানেন, আমরা জানি, ঋতব্রত আর কে যেন এটা নেতৃত্ব দিচ্ছেন। তো এই যে বর্তমান অবস্থা, সত্যি যদি মমতা ব্যানার্জি না হারতো, তার তৃণমূল পরাজিত না হতো, আমরা অনেক সত্য জানতে পারতাম না, যে পশ্চিমবঙ্গ কিভাবে অনুপ্রবেশকারী জঙ্গি সন্ত্রাসীদের জায়গা দেয়। পাশাপাশি আর একটা কথা, তাহলে যে তিনি ইচ্ছা করে বাংলাদেশে হিন্দুদের বিপদে ফেলে দিচ্ছেন। আমি বাংলাদেশের মুসলমানদের বলবো যে আপনারা যদি এই মমতা ব্যানার্জির কথায় হিন্দুদের উপরে সমস্যার সৃষ্টি করেন, মমতা ব্যানার্জি কিন্তু ওটাই চাচ্ছে, তাহলে কিন্তু ভারতের মুসলমানদেরও ক্ষতি হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে ধোকা দিয়ে কিন্তু মমতা ব্যানার্জি এতদিন ক্ষমতায় ছিলেন। কি উপকার করেছে পশ্চিমবঙ্গের মুসলমানদের? কত % সরকারি চাকরিতে সুযোগ দিয়েছে? জেলখানায় মুসলমান, সরকারি হাসপাতালে মুসলমান, ক্রাইম করে কে? মুসলমান, মাস্তানি করে কে? মুসলমান। কেন মমতা ব্যানার্জির আত্মীয় স্বজনরা বাড়াইতে পারে না? হিন্দুদের বাড়াইতে পারে না? আচ্ছা, ভারত সেইখানে কংগ্রেস থাকলো 28 বছর নাকি 27 বছর, 35 বছর থাকলো সিপিআই মানে বামেরা, 15 বছর থাকলো এই মমতা ব্যানার্জি। মুসলমানরা কেন? মুসলমানদের না, তারা না সব মুসলমান প্রেমী কলকাতার? তারা কেন জেলে? তারা কেন সরকারি হসপিটালে? আমাকে পশ্চিমবঙ্গের 2 জন লোক সরকারি হাসপাতালে নিয়ে দেখাইতেন, ফরিদ সাহেব এই যে দেখেন, যত মুসলমান দেখবেন এইখানে সব সরকারি হাসপাতালে।
আর জেলখানায় আপনি আমার চেয়ে ভালো জানেন যে কতগুলো মুসলমান, কত পার্সেন্ট মুসলমান, 30% মুসলমান, কিন্তু জেলখানায় আসামি নাকি তারা 70-80%। আপনি এটা ভালো বলতে পারবেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তারা কি মুসলমান প্রেম দেখিয়েছে? না, বরং তিনি যখন আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, আল্লাহু আকবার বলে আর মনে মনে ভাবে কয়টা ভোট বাড়লো মুসলমানের, এই তালে কিন্তু ছিল। তবে মুসলমানদের আমি মনে করব শুভেন্দু অধিকারী আসার কারণে মুসলমানদেরও চোখ খুলবে বলে আমি মনে করি। আমি অদ্ভুত ব্যাপার, মুসলমানদের কিভাবে তৈরি করেছে দেখেন, মুসলমানদের মগজ কিভাবে তৈরি করেছে এই বামপন্থী, কংগ্রেস এবং মমতা ব্যানার্জিরা। তাদের মগজে ঢুকে দিয়েছে রাস্তায় নামাজ পড়বো আর গরুর গোস্ত খাবে। আরে ভাই, তোমরা সরকারি চাকরি চাইতে পারো না? তোমরা বলতে পারো না আমরা মেডিকেল কলেজ চাই, আমরা মুসলমানেরা সরকারি চাকরি চাই, আমরা মুসলমানরা পড়ালেখা করতে চাই? এটা শিখায় নাই। মুসলমান ডাক্তার পাওয়া যায় না, মুসলমান আইপিএস অফিসার পাওয়া যায় না, মুসলমান বিচারক পাওয়া যায় না, সব মুসলমান জেলে, ক্রিমিনাল পাওয়া যায়। কারা তৈরি করলো? এদের ব্যবহার করেছে পশ্চিমবঙ্গের মুসলমানদের। বরং আমি মনে করি মুসলমানরা যদি বিজেপিকে অপছন্দ করে ভোট দেয়, যেমন বাংলাদেশে নাকি নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, নাকে রুমাল দিয়েও যদি বিজেপিকে ভোট দেয়, আমার ধারণা মুসলমানের উপকার হবে। কারণ কি জানেন, আপনাকে একটা তথ্য দেয়, আমি জানি না আপনার সাথে একমত হবেন কিনা বা অনেক দর্শক একমত হবে কিনা। মুসলমানরা যদি বলে, মুসলমানরা শুধু এই উত্তরপ্রদেশের সপাকে বলুক, মানে সেই সপাকে বলুক, সাইকেল মার্কাকে, যে মুখ্যমন্ত্রী আমাদের বানাও, পশ্চিমবঙ্গে বলুক না মুসলমানরা যে মুখ্যমন্ত্রী আমাদের বানাও, বা যে সমস্ত অঞ্চলে মুসলমানদের ভোট নিয়ে তারা মুখ্যমন্ত্রী হয় তাদের বলুক, বিহারে বলুক না মুসলমান, বিহারে যাদবরা হচ্ছে 8% নাকি 10%, মুসলমান হচ্ছে 18 নাকি 20%, তারা বলুক না, আর জেডিকে বলুক যে আমাদেরকে মুখ্যমন্ত্রী বানাও, দেখবেন তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই যে তারা সেকুলারমের যে সুরন, যে সুরুট বিক্রি করে না, যে সুরতি বিক্রি করে না, সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বানায় না কেন মুসলমানদের? কেন বানায় না? বিজেপিকে আপনি যতই দোষেন, এরা কেন বানায় না? এদের যখন বলবে, মুসলমানরা যখন বলবে আমাদের অধিকার দাও, তখন কিন্তু আর দিবে না, এরাই দিবে না। যতই সেকুলার বলুক, এরা মুসলমানদের ভোট বাগায় নেয়। এটা মুসলমানরা বুঝতে পারতেছে না। আচ্ছা দেখেন তো আপনি, মাফিয়াকে বড় বড় মুসলমান, বড় বড় ভারতে ক্রিমিনাল কারা মুসলমান, কেন? মুসলমান তো এরকম হওয়ার কথা না। এদের কারা বানায় এই জিনিসটা? বিশেষ করে পশ্চিমবঙ্গে, আপনি তো জেলে ছিলেন, আপনি জানেন। আপনি বলেন তো কত পার্সেন্ট সেখানে, আপনার ধারণা কত পার্সেন্ট মুসলমান সেখানে জেলে ছিল? আপনি দর্শকদের একটু আপনার সময়, আপনার আলোচনা বলেন। মোট মোট বন্দিশ, প্রথমত যে ভারতের আইন কানুনের প্রতি আমার বাংলাদেশের সাথে তুলনা করলে আমি খুব বেশি তাদেরকে উপরে এগিয়ে রাখবো। নিরপরাধ মানুষ খুব কম জেলে থাকেন, যদিও কোনো কারণে অ্যারেস্ট হন, আইনি প্রক্রিয়া তারা বেল পেয়ে যায়, কিন্তু অপরাধীরা বেল পাওয়া খুব কঠিন। আমি সেখানে যত ধরনের ভয়ঙ্কর সব অপরাধীদের দেখেছি, বিশেষ করে পার্ক স্ট্রিটের সেই ধর্ষণ, একজন খ্রিস্টান নারীকে ধর্ষণ করেছিলাম, নামটা মনে নেই, সেই ধর্ষকগুলো ওরা মুসলিম। এগুলো সব আলোচিত টপ টেররগুলো আমি পেয়েছি। আমি বাংলাদেশের মোহাম্মদ আলী তথা সুব্রত বাইনকে পেয়েছি ওই জেলে। আমি ছিলাম প্রেসিডেন্সি সেন্ট্রাল হোম, এবং আমার অপরাধ ছিল অবৈধ অনুপ্রবেশ। যারা আমাদেরকে বলেন ভারতের দালাল, মনে রাখবেন মাসুদ ভাই এখনো জেলে আছেন। আমরা ভারতের কাছ থেকে কোনো সুবিধা পাইনি, অসুবিধা ছাড়া, ভারতের পুলিশ কর্তৃক হয়রানির শিকার, বিচার না পাওয়া ছাড়া কোনো, এমনকি মোবাইল ফোন ছিনতাই হলে ওটা বিচার পাইনি। মানে ছিনতাইয়ের, এবার জেলের ভেতরে 80-90% মুসলিম। কি বলে? অপরাধীদের মধ্যে 80 মিনিমাম 80 এবং 90% হইতে পারে। হ্যাঁ, কারণ মুসলিম অধ্যুষিত একটা এলাকা ছিল, মানে ওই জেলের ভেতরে আবার পার্টিশন আছে, ওইটা পাকিস্তান বলা হইতো, মানে ওই জায়গাটা সব মুসলিমরা থাকে। এবং হিন্দু ওয়ার্ডগুলোতে তেমন হিন্দু, মানে একদম ফেলে দিলে আমি বলছি এটা 2019 সালের কথা। 2019-এর মে মাসে 19 তারিখে আমি অ্যারেস্ট হয়েছি, যেদিন মমতা ব্যানার্জির এই ইলেকশনের আগের ইলেকশনটা। আমি ওই দিন ঘোরাফেরা করছিলাম, আমাকে আইডি কার্ড জিজ্ঞেস করেছে পুলিশ, আমি সত্য কথা বলেছি, বাংলাদেশ থেকে আমি বিতাড়িত। পুলিশ তো মানে সেন্ট্রালও ছিল তখন, কিন্তু আমাদের তো আর, আমরা কেন বিতাড়িত, জীবন বাঁচাতে কেন এসছে, এগুলো তো অপরাধ হিসেবে দেখে। চোর সন্ত্রাসী এরা থাকবে, এরা জামাইরাদের এরা থাকবে। তো আমাকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে, আমি 6 মাস জেল খাটি। নভেম্বরের 19 তারিখ আমি বেল পাই 2019। এবং আমি দেখলাম ওই পুরো সময়টাতে মুসলিমদের সংখ্যা কম করে হলো 70%, এর নিচে আপনি নামাইতে পারবেন না। তা চিন্তা করে দেখেন, তাহলে এর জন্য দায়ী কে? এই মমতা ব্যানার্জিরা। দায়ী কে? সিপিএম। দায়ী কে? কংগ্রেস। মুসলমানদের শিখাই দিছে তোমরা রাস্তায় নামাজ পড়বা আর গরু খাওয়া, আর কোনো কিছু শিখায় নাই, তাদের ভালো কাজ শিখায় নাই। এই যে আমরা যে মুসলমানদের পক্ষে কিন্তু এনে বললাম, দেখবেন তারপরেও কেউ কেউ গালি দিতে আসবে, আমি জানি। কিন্তু এদের সমস্যা হচ্ছে কি জানেন, এদের মগজ এমন ধোলাই করে ফেলেছে এরা,
সেই চালাকিটা করার জন্য এই যে বাংলাদেশের সাথে যাতে পশ্চিমবঙ্গের একটা সম্পর্ক খারাপ হয় বা সরাসরি ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ হয়, তার জন্যে এই মমতা ব্যানার্জি এই এটাকে কি বলে, তাসের ভাষায় যেন কি বলে, মানে 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 রঙের কথা বলে চিরা খেলে দিছে, কিন্তু মানুষ যাতে মনে করে রঙের টেক্কা। ঠিক আছে, এই চালটা তিনি চেলে দিয়েছেন, কিন্তু এটা কিন্তু ভালো হবে না। এটা কিন্তু ধরেন এই কথা সত্য, ধরে নিলাম কমরেড মঈনুদ্দিন খানের বাদলের ভাষায় বলি, আমার শ্রদ্ধেয় নেতা, ধরে নিলাম মমতা ব্যানার্জির কথা সত্য, এটা দিল্লি করেছে, তাহলে তিনি তো ক্ষমতায় ছিলেন, তিনি একটা মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তো রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করেন নাই, তার নামে তো রাষ্ট্রদ্রোহী মামলা হবে, যেটা আমি 3 দিন আগে বলেছি। এটা একদিকে ফৌজদারি অপরাধ। আচ্ছা, আগে বললেন না কেন? আচ্ছা, আরেকটা কথা বলি, তিনি এইটা জানলেন, তিনি নাকি সব জানেন, তাহলে বঙ্গবন্ধুর খুনিকে যখন পশ্চিমবঙ্গ থেকে ধরে আনলো, তিনি কেন জানলেন না? ওইটা কেন তখন ওখানে জানলেন না? বছরের পর বাইশ প্রায় দুই দশক 22 ধরে বছর, ওইখানে ছিল। মানে 22 বছর যদি থাকে তাহলে 15 বছর মমতা ব্যানার্জির সময়, তাহলে তো মমতা ব্যানার্জি বঙ্গবন্ধুর খুনিকে কেন চিনলেন না? হাদির খুনিকে এত তাড়াতাড়ি চিনে ফেললেন? ঘটনা কি? দালমে কুস্তো কালা হয়, তিনি নাকি তথ্যের ভান্ডার, তিনি বললেন না তিনি তথ্যের তিনি ভান্ডার। আশ্রয় দিয়ে রেখেছিলেন বঙ্গবন্ধুর খুনিকে। এই হাদিকে নিয়ে চিন্তা করতে হবে, যার যার যে মিছিলে ডাক দিয়ে লোক হয় 10 জন, যে একা একাই চিৎকার করে। তো জামাতের আসলে জামাতের যে প্রোডাক্ট, জামাতের এরকম প্রোডাক্ট তারা বিভিন্ন জায়গায় আছে, সবাই জানে। আর বাংলাদেশের সম্পর্কে নরেন্দ্র মোদী বা অমিত শাহ এগুলো নিয়ে ভাবতে হবে, তাদের ভাবনার আর কোনো জিনিস নাই। ভারত যেদিন বাংলাদেশ সম্পর্কে সত্যি সত্যি, আপনি বিশ্বাস করেন, আমার ধারণা এখনো ভারত পুশ ব্যাক ছাড়া, মানে যেটা পুশিন তাদের ভাষায়, আমার পুশব্যাক, পুশিন বা পুশব্যাক ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে কোনো অ্যাকশনে ভারত সরকার যায় নাই। আর এটা তো প্রকাশ্য, এটা তো গোপন না। আর ভারত যেদিন গোপনে যাবে, সেই দিন কিন্তু এই বাংলাদেশের কি বুঝতে পারবে, মমতা ব্যানার্জি জানবে। মমতা ব্যানার্জি সব জানে। ভারত সরকার এত বোকা, তিনি জানেন না যে মমতা ব্যানার্জির পেট কত পাতলা। আর মমতা ব্যানার্জি না আছে ভারতের পক্ষে, না আছে খোদ তার তার দেশের পক্ষে, না আছে বিজেপির পক্ষে, এটা বুঝি ভারত সরকার জানে না? আর মমতা ব্যানার্জি তো কোনো রাজনৈতিক চরিত্র নাই, তিনি বিজেপির কিন্তু রেলমন্ত্রী ছিলেন, মনে আছে তো? বিজেপির রেলমন্ত্রী, বিজেপি সরকারের। কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেস বানাইলেন, তার দল কিন্তু এখন ভেঙে গেছে, এটা আর দাঁড়াইতে পারবে না, সম্ভবই না। বিজেপি যদি ক্ষমতায় নাও আসে, মমতা ব্যানার্জি আর ক্ষমতায় আসতে পারবে না। কেউ কেউ যদিও বলে, বামপন্থীরা বলছে এবার এসেছে রাম, পরের বার বাম। আমার তা মনে হয় না, রাম 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 রামই করতে হবে, বামের আর কোনো ভবিষ্যৎ বামেরও মনে হয় নাই। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তিনি যেভাবে ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগিয়ে বিজেপি সরকারের বদনাম করার জন্য, দেখেন শুধু তার কুর্সিটা চলে যাওয়ার কোনো কত জঘন্য ষড়যন্ত্র করেছে। আমি অবাক হয়ে যাই, ভারতে এরকম নিকৃষ্ট নেতা থাকতে পারে। আমি বললাম তো, তার প্রতি একটা মিনিমাম শ্রদ্ধাবোধ ছিল আমার, তিনি ফেল করার পরেও, কারণ গণতান্ত্রিক রাজনীতিতে পাশ ফেল থাকবেই। কিন্তু এরকম জঘন্য চিন্তা, এরকম পাশবিক চিন্তা, এরকম হায়নার চিন্তা, হায়নাও ভালো, এত খারাপ না হায়না, এইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে পশ্চিমবঙ্গ সরকার, দিল্লি সরকার, ঢাকাতে অস্থিরতা তৈরি করে তিনি ক্ষমতায় আসার প্ল্যান করতেছেন। মানে পারমিশন দেওয়া হয়, রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় আমেরিকা এবং ভারত, আমি ভারতকে বেছে নিব, আমি বলেছি। এবং আপনি জানেন যে আমার 2টা দেশের স্পন্সর, একটার খবর তো আপনাকে আমি বলেছি, আরেকজন আমাকে আরেক দেশের স্পন্সরের জন্য আমাকে বারবার বলেছে, কোনো সন্দেহ নেই তারা আওয়ামী লীগের মানুষ, এটা স্বীকার করতেই হয়। আওয়ামী লীগের 2 দেশ থেকে আমাকে আওয়ামী লীগের বড় বড় নেতারা বলেছে আপনি এই 2 দেশে চলে আসেন। আমি ভারতকেই প্রিফার করি, যে ভারতের যদি আমি থাকতে পারি রাজনৈতিক আশ্রয়, নো প্রবলেম। কারণ ভারতের সাথে আমার সংস্কৃতির অংশ, সভ্যতার অংশ, আলো বাতাস, আকাশ বাতাস, পানি মাটি, মনে হয় এটা আমারই দেশ। এই যে মুফতি মাসুদ, আপনি জানেন আমার খুব কষ্ট হয়েছে। আমি যখন তাকে বললাম আপনি কেন চলে যাচ্ছেন, কোথাও তার সাথে আমার দেখা হয়েছিল, আমরা কয়েকদিন একসাথে ছিলাম, তিনি যখন ভুটানে। ভারতে তার আগে, আপনি তো জানেন। আমি তাকে বললাম আপনি কেন যাবেন, বলে যে ভাই আমি কলকাতার, আমি বাংলা অঞ্চলের যদি বাতাস না পাই আমি বাঁচতে পারবো না, আমি আম না খাইলে বাঁচতে পারবো না। আপনি জানেন উনি বলেছে আমি যদি নদীর মাছ না খাইতে পারি আমি বাঁচতে পারবো না, আমি বাংলার বাতাস। দেখেন কত ভালোবাসে। অথচ আপনি জানেন, আমি জানি, যারা মুফতি মাসুদকে চিনে, পৃথিবীর যে কোনো দেশে সে চলে যেতে পারতো, 6 মাস আগে হোক আর 2 বছর পরে হোক, তার সেই যোগ্যতাও ছিল, অ্যাবিলিটি ছিল, সুযোগও ছিল।
কিন্তু তিনি তো আমাদের মতো বোকা, বাংলাকে ভালোবাসে, তার জন্য দেন পাইছে হয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে না গেলে কিন্তু ধরা পড়তো না, অন্য জায়গায় গেলে কোনো সমস্যা হয়তো বা হ্যাঁ হতো হ্যাঁ না। আমি তো মানা করলাম না আমি যাইতে। হ্যাঁ আপনাকে একটা তথ্য দেই, আমি তো মনে করেছিলাম প্রতিদিন 40,000 50,000 করে বাংলাদেশে ঢুকতেছে, এই যে অনুপ্রবেশকারীদের যে চাপ দিয়েছে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আর কোথায় পালাচ্ছে জানেন? কেরালায় চলে যাচ্ছে, হায়দ্রাবাদ চলে যাচ্ছে, তেলেঙ্গানা চলে যাচ্ছে, বেঙ্গালুরু চলে যাচ্ছে, কাশ্মীর চলে যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় কি শুনবেন? সবচেয়ে মজার বিষয়, তারা গুজরাটে গিয়ে ঢুকতেছে। বাংলাদেশের মুসলমান যে গুজরাটকে এত গালি দেয় যে নরেন্দ্র মোদী গুজরাটে নাকি মুসলমান মারে, বাংলাদেশে যেখানে ভারতের মুসলমানই নাকি বাঁচতে পারে না, বাংলাদেশের মুসলমানগুলো অনুপ্রবেশকারীরা দেখছে যে বাংলাদেশে ঢোকাও কঠিন, এরা চলে যাচ্ছে গুজরাট, মানে ছড়ে যাচ্ছে পুরো ভারতে। আপনি দেখেন তাদের জায়গা হচ্ছে, আমাদের জায়গা নাই। আমার জানা মতে আমার বন্ধু মানুষ, এখন তাহলে বলি, আজকে নাম বললাম না, তবে অন্য একটু আমার বন্ধু মানুষ, তারাও ভারতের নাগরিক। আমার বন্ধু আমাকে বলছিল আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে, ফরিদ দুস্থ চলে আসো। আমার বন্ধু, আমার আরো তাদের বাদ দিতে পারবেন না। আমার সেই বন্ধুরা কিন্তু ভারত বিরোধী, হিন্দু বিরোধী, সারাদিনই নরেন্দ্র মোদী বিচারে গালি দেয়। বুঝতে পারছেন? আমি বলছি তোরা যে নরেন্দ্র মোদী সারে গালি দেশ, আমার কেমনে জায়গা দিবি? মানে এটা 15 বছর আগের কথা বলতেছি। কি বললো জানেন? কই তুই আয় না, কই আমার এখান থেকে অমিত শাহ নরেন্দ্র মোদীর বাপে তোরা নিয়ে যেতে পারবে। চিন্তা করে দেখেন, বাংলাদেশ থেকে নিজে গিয়ে সেখানে থাকে, নিজেই অনুপ্রবেশকারী হয়ে ওখানে কাগজপত্র করছে। সাহসটা দেখেছেন? তারপরেও বলে যে ভারত খুব খারাপ জায়গা। এই গুজরাটে মুসলমানরা চলে যাচ্ছে, বাংলাদেশি মুসলমানেরা। এটা হচ্ছে কালকে নাকি পরশু দিনের নিউজ। আমি শুনে দেখে অবাক হয়ে গেলাম। যেটা বলতেছিলাম, মমতা ব্যানার্জি পরিকল্পিতভাবে হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগাতে যাচ্ছে। কিন্তু মুসলমানদেরও সতর্ক থাকতে হবে, হিন্দুদেরও সতর্ক থাকতে হবে। কারণ বাংলাদেশকে অস্থিতিশীল করা মানে ভারত বিপদে পড়া, ভারত অস্থিতিশীল করা মানে বাংলাদেশ বিপদে পড়া। কারণ এই বাংলাদেশ হয়ে যাবে কাবাব মে হাড্ডি। এই বাংলাদেশকে নিয়ে প্রথমে তো মনে করেছিলাম শেখ হাসিনাকে শুধু সরিয়েছে, মানে তাকে পছন্দ করে না এই সরকার, না। এই শেখ হাসিনাকে সরানোর পিছনে আরেকটা উদ্দেশ্য আছে, ভারতকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনাকে সরানো হয়েছে, শুধুমাত্র ওই যে ঘাঁটি নেওয়ার জন্য না। কারণ শেখ হাসিনা থাকলে ভারতের স্বার্থ দেখবেন, কতটুকু দেখবেন দেখবেন না সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু যারা ভারতের বিপক্ষের মানুষ তারা ভেবেছে শেখ হাসিনা থাকলে তাদের কাজ করা যাবে না, তার জন্যই শেখ হাসিনাকে উচ্ছেদ করানো হয়েছে। এটাও কিন্তু একটা কারণ। শেখ হাসিনার উচ্ছেদ শুধু তার সরকারের দুর্নীতি, তার স্বেচ্ছাচারিতা, এগুলো না, এটাও একটা কারণ যে যে ভারতকে অস্থিতিশীল করতে হবে। সেটা দিনে দিনে পরিকল্পিতভাবে যে পরিকল্পনা, সেগুলো পরিষ্কার হয়ে গেছে। আপনি দেখেন, মমতা ব্যানার্জি যদি ফেল না করতো, আপনার কি জানতে পারতাম এত অনুপ্রবেশকারী আছে? কেউ স্বীকার করে না। মমতা ইলেকশনের 10-7 দিন আগেও ভারতের বামপন্থীরা বলেছে একটা অনুপ্রবেশকারী ভারতে নাই। এখন যে পালে পালে বর্ডারে দাঁড়ায় আছে, এখন তারা মুখটা কেমনে দেখায়। মানে আসলে আপনার না, আমি বোধহয় কোনোদিন, আপনি সবার 2-3 জন শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছেন যে আমি যেন রাজনীতিতে সরাসরি আসি, কিন্তু আসলে আমি বোধহয় পারবো না ভাই। কারণ কি জানেন, এরকম মিথ্যা কথা কিভাবে বলবো, ঠাড়া বড় মিথ্যা কথা, এটা তো সম্ভব না আসাদ। আর যদি আমি বলি, আপনি তো আমার চাইতে ধরবেন যে কি হরিদা এগুলো কি বলেন আপনি, ঠিক কিনা কথাটা? একটু ধরেন আমি একটু জটিল। আপনি চাইতে ধরবেন না, না আপনি তো চাইতে ধরবেন আমারে, কি ভাই? আপনিও দেখি, আপনি বলবেন যে দেখি স্বর্গে গেলে দেখি পারাবানে, আপনি আমার ধরবেন আগে, সবার আগে আপনি ধরবেন আমি জানি। আমি যদি রাজনীতিতে ঢুকে কোনো এরকম মিথ্যা কথা বলি, টানা বলা, কিভাবে বলবো এইভাবে? একটু জটিল না, অনেক জটিল। আচ্ছা, আমি কিভাবে সরাসরি মিথ্যা কথা বলবো আপনি বলেন আমাকে। এই যে আমাদের মন্ত্রী কি বলেছে, বিএনপির এক নেতা বলেছে যে মহাথির মোহাম্মদ নাকি জিয়াউর রহমানের সূত্র নিয়ে মালয়েশিয়া তো ধনী হইতেছে। এই দেশের বিদ্যুৎ মন্ত্রী বলে কোনো সমস্যা নেই, এই দেশের খাদ্যমন্ত্রী বলে কোনো সমস্যা নেই, স্বাস্থ্যমন্ত্রী জি ভাই। বলে হামের